বর্তমানে ভারতবর্ষের সংবিধানে 6খানা মৌলিক অধিকার এর উল্লেখ আছে এবং এই 6টি মৌলিক অধিকার তৃতীয় অধ্যায় অর্থাৎ পার্ট 3-তে 12 থেকে 35 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। এর আগের ক্লাসেও আমি তোমাদের বেসিক কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের আমি আর্টিকেল 32 নিয়ে আলোচনা করব। এই আর্টিকেল 32 এর ক্লাসটা কিন্তু আমি 2খানা বা 3খানা সেগমেন্টে ভাগ করব। আজকে তার প্রথম ক্লাসটা হচ্ছে। আর্টিকেল 32টাকে আমি খুব সোজাভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তার জন্য কিন্তু ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার এই চ্যানেল প্রয়াস WBCS অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব অলরেডি করে নিয়েছো তারা আমার এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আমাদের দেশের সংবিধানের যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে তার মধ্যে আর্টিকেল 32-এ বা আর্টিকেল 32কে বলা হয় হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং এটি ডক্টর B.R. আম্বেদকর কিন্তু বলেছিলেন। তাহলে আর্টিকেল 32কে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলে কেন? নিশ্চয়ই তার কিছু বিষয় আছে বা ব্যাপার আছে, সেটাই আছে তোমাদের সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করব। এই আর্টিকেল 32কে কনস্টিটিউশনাল রেমিডিস বা সংবিধান প্রতিবিধানের অধিকার বলা হয়। আমাদের যদি কোনো ফান্ডামেন্টাল রাইটস খর্ব হয় তখন কিন্তু আমরা কোর্টের দ্বারস্থ হব। আর্টিকেল 32 অনুযায়ী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব এবং সুপ্রিম কোর্টে আমরা রিট পিটিশন দাখিল করব। তাহলে আর্টিকেল 32 জনগণকে ক্ষমতা দিল যে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করার, কোনো মৌলিক অধিকার যদি খর্ব হয় তার জন্যে। ঠিক একইভাবে আর্টিকেল 32 সুপ্রিম কোর্টকেও অধিকার দিয়েছে যে কোনো রিট পিটিশন জারি হলে বা দাখিল হলে, কোনো পাবলিক যদি রিট পিটিশন দাখিল করে তাহলে সেই রিট পিটিশনটা ভালো করে এক্সামিন করে রিট ইস্যু করার এবং জনগণের যদি কোনো অধিকার খর্ব হয়, মৌলিক অধিকার যদি খর্ব হয় তাহলে সেই মৌলিক অধিকারটা রিস্টোর করার। তাহলে ভারতের জনগণ যেমন আর্টিকেল 32 অনুযায়ী ক্ষমতা পেল, ঠিক তেমনি সুপ্রিম কোর্টও কিন্তু আর্টিকেল 32 অনুযায়ী পাওয়ার পেল রিট জারি করে যে মৌলিক অধিকারটা খর্ব হয়েছে সেটা রিস্টোর করার। এখন প্রশ্ন হচ্ছে রিটটা কী জিনিস? রিটটা কি? রিট হচ্ছে একটা অর্ডার যেটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট জারি করে অর্ডার আকারে, ওয়ারেন্ট আকারে বা কমেন্ট আকারে। এখন তোমাদের একটু আগে বলছিলাম সুপ্রিম কোর্ট নেই, হট করে হাইকোর্ট তাহলে ঢুকলো কেন? এই রিট পিটিশন কিন্তু হাইকোর্টেও দাখিল করা যায়। এটা ভারতের সংবিধানে 226 নম্বর আর্টিকেলে আছে, সেটা আমি তোমাদের পরের ক্লাসে বোঝাবো। এই জন্যই প্রথমেই আমি বললাম এই ক্লাসটা তোমাদের 2-3খানা সেগমেন্টে নেব। আজকে তার প্রথম ধাপটা হচ্ছে রিট হচ্ছে 5 ধরনের আছে। 5টা রিট কি? হেবিয়াস কর্পাস, প্রথম হচ্ছে হেবিয়াস কর্পাস। দ্বিতীয়টা কি? মান্দামাস। তৃতীয় কি? প্রোহিবিশন। চতুর্থ সার্টিওরারি এবং পঞ্চমেরটা কোয়ারিন্টো। তাহলে রিট 5 ধরনের আছে। 5টা রিট আবার তোমাদের রিপিট করছি: হেবিয়াস কর্পাস, মান্দামাস বা ম্যান্দামাস,
প্রোহিবিশন, সার্টিওরারি, কোয়ারিন্টো। এখন তোমাদের প্রত্যেকটা রিট ডিটেলসে আলোচনা করব। তার জন্য কিন্তু আবার বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখতে হবে, স্কিপ করলে কিন্তু চলবে না। এবার শুরু করা যাক তাহলে ক্লাসটা আবার। হেবিয়াস কর্পাস ভারতের নাগরিকদের লিবার্টি প্রোটেকশন করে। হেবিয়াস কর্পাস এটা একটা ল্যাটিন শব্দ, এর অর্থ টু হ্যাভ দ্য বডি। এইটা কিন্তু পরীক্ষায় তোমাদের দেয়। এবার বিষয়টা বুঝে নেওয়া যাক। হেবিয়াস কর্পাস নাগরিকদের লিবার্টি প্রোটেক্ট করে। পুলিশ যদি কাউকে ইললিগাল ডিটেনশন করে বা ইললিগাল ওয়েতে অ্যারেস্ট করে, তাহলে কিন্তু হেবিয়াস কর্পাস রিট ইস্যু হতে পারে। ধরো কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হলো, আর্টিকেল 22-এ বলা হয়েছে অ্যারেস্ট করার 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু তাকে পেশ করতে হবে। কিন্তু সেই পুলিশ অফিসার বা সেই কর্তৃপক্ষ অ্যারেস্ট হওয়া ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটে পেশ করলো না, তাহলে কিন্তু সেই অ্যারেস্টটা ইললিগাল অ্যারেস্ট হলো বা ইললিগাল ডিটেনশন হলো। তখন কিন্তু সেই ব্যক্তি সুপ্রিম কোর্টে হেবিয়াস কর্পাস এই রিটটা দাখিল করবে। এখন দেখা গেল সেই ব্যক্তি সুপ্রিম কোর্টে রিট দাখিল করার মানসিক পর্যায়ে নেই, তাহলে কি রিট ইস্যু করা যাবে না? অবশ্যই করা যাবে। তখন কিন্তু তার পরিবারের সদস্য অর্থাৎ বাবা, মা, বউ, বন্ধু বান্ধব বা তার আত্মীয় স্বজন যে কোনো ব্যক্তি তার ফরে সুপ্রিম কোর্টে কিন্তু হেবিয়াস কর্পাস দাখিল করতে পারবে। তখন কিন্তু সুপ্রিম কোর্ট আদেশ দেবে সেই ব্যক্তিকে হাজির করার জন্যে, সশরীরে হাজির করার জন্যে। এটাই হলো হেবিয়াস কর্পাস। এখন হেবিয়াস কর্পাস পাবলিক অথরিটির এগেনস্টে যেমন জারি করা যায়, ঠিক তেমনি প্রাইভেটের এগেনস্টেও জারি করা যায়। এটা আবার কি জিনিস? ধরো তোমাকে পাড়ার কেউ আটকে রেখেছে বা পাশের বাড়ির কেউ আটকে রেখে দিচ্ছে, ইললিগাল ওয়েতে ডিটেনশন করে রেখে দিচ্ছে, তখন কিন্তু তুমি সুপ্রিম কোর্টে হেবিয়াস কর্পাস দাখিল করতে পারবে। অর্থাৎ তুমি সরকারের এগেনস্টেও যেমন হেবিয়াস কর্পাস দাখিল করতে পারলে, ঠিক তেমনি প্রাইভেট অথরিটির এগেনস্টেও কিন্তু হেবিয়াস কর্পাস দাখিল করা গেল। তাহলে আশা করি যে তোমরা হেবিয়াস কর্পাসটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছ। এরপরে তাহলে পরের রিটটা নিয়ে আলোচনা করি। এর পরের টপিকটি হলো মান্দামাস। কোনো পাবলিক অফিসিয়াল অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এটি করা যায় যদি সেই সরকারি প্রতিষ্ঠান ঠিকঠাক কাজ না করে এবং ওই ঠিকঠাক কাজটা না করার জন্যে কোনো ব্যক্তির ফান্ডামেন্টাল রাইটস খর্ব হয়, তখন কিন্তু মান্দামাস রিট জারি করা যেতে পারে। আমাদের দেশের সংবিধানের 19 নম্বর আর্টিকেলে বলা হয়েছে কোনো ব্যক্তি তার পছন্দের মতো জীবিকা চয়েস করতে পারবে। এখন ধরো কোনো ব্যক্তি বিজনেস করবে, বিজনেস করার জন্য অনেক সময় অনেক বিজনেস করার জন্য লাইসেন্সের দরকার হয় বা ট্রেড লাইসেন্সের দরকার হয়, এবং সেই ট্রেড লাইসেন্স নির্দিষ্ট অথরিটি দেবে। এখন দেখা গেল যে কোনো একটা অথরিটিতে বা উপযুক্ত অথরিটিতে ব্যক্তিটি ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করেছে, কিন্তু
সেই কর্তৃপক্ষ লোকটিকে লাইসেন্স দিচ্ছে না বা ঘোরাচ্ছে বা বাধার সৃষ্টি করছে অথবা ঘুষ চাইছে, তখন কিন্তু সেই ব্যক্তি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। সুপ্রিম কোর্ট কিন্তু তখন এই মান্দামাস রিট জারি করবে। এর অর্থ হলো উই অর্ডার, অর্থাৎ সুপ্রিম কোর্ট অর্ডার দেবে সেই প্রতিষ্ঠানকে যে সেই প্রতিষ্ঠান যেন ঠিকঠাক মতো তার কাজটা যেন করে। কেননা ভারতের সংবিধানে 19 নম্বর আর্টিকেল বলছে কোনো ব্যক্তির তার নিজের পছন্দ মতো জীবিকা চয়েস করবে। এখন লোকটি ব্যবসা করবে বলেই ঠিক করেছে, তাহলে তার পছন্দের মতো জীবিকা সে চয়েস করেছে, কিন্তু রাষ্ট্র তার সেই জীবিকা চয়েসে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাহলে রাষ্ট্র সেই ব্যক্তির ফান্ডামেন্টাল রাইটসটাকে খর্ব করছে। আর ফান্ডামেন্টাল রাইটস খর্ব হলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া যাবে আর্টিকেল 32 অনুযায়ী, এবং সুপ্রিম কোর্ট এক্ষেত্রে কিন্তু মান্দামাস জারি করবে। এখন দেখা যাক আর কোন কোন ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট বা কাদের বিরুদ্ধে মান্দামাস জারি করতে পারে। সরকারি প্রতিষ্ঠানের সুপ্রিম কোর্ট জারি করতে পারে, ইনফেরিয়ার কোর্টের ক্ষেত্রে জারি করতে পারে, কর্পোরেশনের ক্ষেত্রে মান্দামাস জারি করা যেতে পারে। তাহলে পাবলিক বডি, ইনফেরিয়ার কোর্ট, কর্পোরেশন এবং গভর্নমেন্টের বিরুদ্ধে করা যায় মান্দামাস জারি। এখন আসা যাক কোন কোন ক্ষেত্রে পারে না জারি করতে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, গভর্নর অফ স্টেট বা চিফ জাস্টিস অফ হাইকোর্ট, এদের এগেনস্টে কিন্তু মান্দামাস জারি করা যাবে না। তাছাড়া আরও কিছু ক্ষেত্রে করা যায় না। ধরো তুমি তোমার বাড়িতে কার্পেন্টার নিয়োগ করেছো বা রং মিস্ত্রি নিয়োগ করেছো, সে ঠিকঠাক মতো কাজ করছে না, তখন কিন্তু তুমি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে না যে আমার কার্পেন্টার ঠিকঠাক কাজ করছে না বা রং মিস্ত্রি ঠিকঠাক কাজ করছে না। তখন কিন্তু সুপ্রিম কোর্টের এই বিষয় নিয়ে তুমি দ্বারস্থ হতে পারবে না। এছাড়া ধরো কোনো ডিপার্টমেন্ট কোনো ইনস্ট্রাকশান দিচ্ছে, কিন্তু সেই ডিপার্টমেন্টের কিছু কর্মী সেটা মানছে না, সেক্ষেত্রেও কিন্তু সেই ব্যক্তিকে সেই ইনস্ট্রাকশান মানানোর জন্যে বা জোর করে মানিয়ে নেওয়ার জন্যে মান্দামাস জারি করা যাবে না। আর কোন ক্ষেত্রে হবে না? ধরো তুমি কারোর সঙ্গে কন্ট্রাক্ট করেছো, কিন্তু সেই ব্যক্তি কন্ট্রাক্টটা তোমার মানছে না, তখনও কিন্তু মান্দামাস জারি করা যাবে না। এবার আসা যাক প্রোহিবিশন সম্পর্কে। প্রোহিবিশন হায়ার কোর্ট লোয়ার কোর্টকে ইস্যু করে। হায়ার কোর্ট লোয়ার কোর্টকে ইস্যু করবে। কেন ইস্যু করবে? লোয়ার কোর্টের প্রসিডিংটা স্টপ করার জন্যে ইস্যু করে। একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই। ধরো কোনো একজন মার্ডার করেছে, তার লোয়ার কোর্টে বিচার চলছে। বিচার যখন চলছে তখন কোনো একজন সেই অ্যাকিউজডকে বলল যে তোমার তো বয়স এখনো 11 বছর, তোমার তো এই কোর্টে বিচার হওয়া উচিত না, কেননা তোমার যদি এই কোর্টে বিচার হয় তাহলে ফান্ডামেন্টাল রাইটস 14 সেটা কিন্তু ভায়োলেট হবে। ফান্ডামেন্টাল রাইট 14-এ কী বলা হয়েছে? রাইট টু ইকুয়ালিটি। সেই নাবালকটি অর্থাৎ 11 বছরের বয়সের বালকটির বিচার হওয়া উচিত ছিল জুভেনাইল কোর্টে, সেখানে হচ্ছে লোয়ার কোর্টে। তখন কিন্তু ওই অ্যাকিউজড পারসন বা ওই আসামি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। সুপ্রিম কোর্ট কিন্তু তখন রিট ইস্যু করবে। সুপ্রিম কোর্ট প্রোহিবিশন ইস্যু করে লোয়ার কোর্টকে বলবে যে তোমার প্রসিডিংটা স্টপ করে দাও। তাহলে প্রোহিবিশনের মাধ্যমে হায়ার কোর্ট লোয়ার কোর্টকে আদেশ দেয় যে তার কাজ যেন স্টপ করে বা এখতিয়ার বহির্ভূত যেন কাজ না করে। এবারে প্রোহিবিশন কথার মানে কি, এটাই আসা যাক। এটার মানে হচ্ছে টু ফরবিড, অর্থাৎ টু অর্ডার সামওয়ান টু নট টু ডু সামথিং। তাহলে প্রোহিবিশনটা জিস্ট আকারে আরেকবার বলে দিই। প্রোহিবিশন হচ্ছে হায়ার কোর্ট
লোয়ার কোর্টকে তার প্রসিডিং স্টপ করার জন্যে জারি করে। কোনো এক ব্যক্তি যদি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্ট যদি দেখে যে তার বিচার ওই লোয়ার কোর্টে হওয়া উচিত নয়, তখন কিন্তু সুপ্রিম কোর্ট ওই লোয়ার কোর্টকে রিট জারি করবে, অর্থাৎ প্রোহিবিশন জারি করবে, করে বলবে তুমি তোমার প্রসিডিংটা স্টপ করো। প্রোহিবিশন কথা অর্থ টু ফরবিড, অর্থাৎ টু অর্ডার সামওয়ান টু নট টু ডু সামথিং। এটা সাধারণত হায়ার কোর্ট লোয়ার কোর্টকে বা ট্রাইব্যুনালের এগেনস্টে জারি করে এবং এটি জুডিশিয়াল এবং কোয়াসি জুডিশিয়াল বডির এগেনস্টে অ্যাপ্লিকেবল। এবার আসা যাক সার্সিওরারিতে। এর অর্থ টু বি সার্টিফাইড। এর আগের উদাহরণটা দিয়েই বুঝি। একটা 11 বছরের বালক মার্ডার করে বসেছে, তার লোয়ার কোর্টে বিচার হয়েছে, বিচারের রায় বেরিয়ে গেছে। রায় বেরোনোর পর দেখা গেল যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তখন যদি কোনো ব্যক্তি এসে সেই বালকটিকে বলে যে তোমার তো এই কোর্টে বিচার হওয়া উচিত না, তুমি তো নাবালক, তোমার তো জুভেনাইল করে বিচার হবে, তখন সেই বালক বা নাবালক বা তার পরিবারের সদস্যরা বা তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তারা যদি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, সুপ্রিম কোর্ট পুরো বিষয়টা এক্সামিন করার পর যদি দেখে সত্যি সেই ছেলেটি নাবালক, তখন কিন্তু সুপ্রিম কোর্ট লোয়ার কোর্টের জাজমেন্টটাকে ভয়েড করে দিতে পারে এই সার্সিওরারি রিট জারি করে। এইটা হলো কিউরেটিভ ফাংশন। এর আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে প্রিভেন্টিভ ফাংশন। প্রিভেন্টিভ ফাংশন কি? যদি সুপ্রিম কোর্ট মনে করে যে লোয়ার কোর্ট এমন কোনো কাজ করছে যেটা তার এখতিয়ার বহির্ভূত, তার এখতিয়ারে না কাজটা, বা ট্রাইব্যুনাল এমন একটা কাজ করছে যেটা তার এখতিয়ার বহির্ভূত, তখন কিন্তু সুপ্রিম কোর্ট রিট অফ সার্সিওরারি জারি করে ওই কেসটা নিজের হাতে নিয়ে নিতে পারে। এটা হচ্ছে প্রিভেন্টিভ ফাংশন। প্রোহিবিশন রিটের ক্ষেত্রে অনলি সুপ্রিম কোর্ট প্রিভেন্টিভ অ্যাকশান নেয়, কিউরেটিভ অ্যাকশান কিন্তু সেক্ষেত্রে হয় না। কিন্তু রিট অফ সার্সিওরারি ক্ষেত্রে কিউরেটিভ এবং প্রিভেন্টিভ এই দুটো ফাংশনই কিন্তু সুপ্রিম কোর্ট করতে পারে। আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হলো। এর সঙ্গে আরেকটু বলে রাখি, কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল বা লেজিসলেটিভ বডি তার এগেনস্টে কিন্তু রিট অফ সার্সিওরারি জারি করা যায় না। আমি রিপিট করছি আবার, প্রাইভেট ইন্ডিভিজুয়াল অথবা লেজিসলেটিভ বডি এদের এগেনস্টে কিন্তু রিট অফ সার্সিওরারি জারি করা যায় না। এরপরে রিট হচ্ছে কিউ ওয়ারেন্টো। এটা কিন্তু সুপ্রিম কোর্ট কোনো সরকারি প্রতিষ্ঠানের এগেনস্টে জারি করতে পারে। ধরো তুমি কোনো সরকারি প্রতিষ্ঠানে গিয়ে দেখলে কিছুজন কর্মীকে নিয়োগ করা হয়েছে, কিন্তু তুমি জানতে পারলে তার জন্য প্রপার অ্যাডভার্টাইজমেন্ট বার করা হয়নি, কোনো লিখিত পরীক্ষা হয়নি, কোনো ইন্টারভিউ পর্যন্ত নেওয়া হয়নি, কিন্তু 2-3 জন কর্মীকে নিয়োগ করা হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু তোমার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হচ্ছে। কেননা আর্টিকেল 16তে বলেছে রাইট টু ইকুয়াল অপরচুনিটি, কাজের ক্ষেত্রেও তুমি সমান সুযোগ সুবিধা পাবে। তাহলে তুমি কিন্তু ফর্মটা বেরোলে পরীক্ষাটা দিতে পারতে বা পার্সোনালিটি টেস্টটা দিতে পারতে, সেই অপরচুনিটি কিন্তু তুমি মিস করলে। এবং এখানে ধরে নেওয়া হচ্ছে যে সেই প্রতিষ্ঠানের কোনো ইল ইন্টেনশন ছিল, ওই জন্য কোনো পরীক্ষাটা না নিয়েই নিয়োগ করেছে। সেক্ষেত্রে কিন্তু তুমি অথবা অন্য কোনো ব্যক্তি, সে তোমার পরিবারের লোকজনও হতে পারে বা পরিবার বহির্ভূত লোকজনও হতে পারে, সে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। এবং এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পুরো বিষয়টা দেখে কি ওয়ারেন্টো রিট জারি করতে পারে। তখন কিন্তু সুপ্রিম কোর্ট বিষয়টা পর্যালোচনা করবে এবং দেখবে যে প্রসেসটা সত্যি প্রসেসে করা হয়েছে নিয়োগটা, না ইল ইন্টেনশনে করা হয়েছে। যদি দেখে যে ইল ইন্টেনশনে করা হয়েছে, তখন কিন্তু ওই সরকারি প্রতিষ্ঠান থেকে যাদের নিয়োগ করা হয়েছিল
তাদের নিয়োগ কিন্তু ক্যান্সেল করা হবে। অর্থাৎ কি ওয়ারেন্টের কথা অর্থ হচ্ছে কোন অধিকারে নিয়োগ করা হয়েছে এইটা কিন্তু সুপ্রিম কোর্ট দেখবে, এবং এইটা পাবলিক বডির ক্ষেত্রে বা সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। এটা কিন্তু প্রাইভেট বডি অথবা কোনো মন্ত্রী এদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। ধরো করণ জহর অথবা রাজ চক্রবর্তী, তার নেক্সট সিনেমায় কাকে হিরো করবে, কাকে হিরোইন করবে, কাকে ভিলেন করবে, কাকে হিরোর বাবা করবে, মা করবে, এটা কিন্তু অ্যাড নাও দিতে পারে। সেটা তার নিজের ইচ্ছা মতো করতে পারে, তার প্রিয় অভিনেতা অভিনেত্রীকে নিয়েও করতে পারে। সেক্ষেত্রে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির যারা আছে তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে না। তোমরা আশা করি বুঝতে পারলে বিষয়টা। আমি তোমাদের 5টা রীতি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। যারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেছো, আশা করি 5টা রীতি খুব সুন্দর করে তোমরা বুঝেছো। এর পরবর্তী ক্লাসে তোমাদের এই রিটের সঙ্গে ইম্পর্টেন্ট কেস লগুলো নিয়েও আলোচনা করব, এবং পরে আরও 2খানা রিট রিলেটেড ক্লাস দেবো তোমাদের। হাইকোর্টের সঙ্গে রিটের কী সম্পর্ক সেগুলো নিয়েও পরের ক্লাসে তোমাদের আলোচনা করব। তোমাদের আবার বলছি, তোমরা আমাকে দেখছো প্রয়াস WBCS চ্যানেলে, আমি তোমাদের অভি স্যার। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেল আইকন আছে, প্রেস করো। আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও।